এবার তৃতীয় স্থান অধিকারী জনাব জান্নাতুল মাহওয়া তাসনিম, মধ্যবাঞ্চানগর এন আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। আবার তিনটে ভিডিও দেখবেন। এবার খ শ্রেণী অর্থাৎ মাধ্যমিক ও সমপর্যায় ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী কেন? আজ 2 দিন ধরে বউ পোলাপান নিয়ে না খেয়ে রয়েছি। তুমি এখানে একটু বসো, আমি আসছি। খোকা, কি রে তোর হাতে কি? মা, আমার ঘরে চাল থাকতে অন্যরা না খায়া থাকবে, তাই কি হয়? ঠিক আছে, যা বাবা। বাবা, তুই একদিন অনেক বড় হবি বাবা। এই দেশ না না সারা পৃথিবী তোরে চিনবো বাবা। তুমি আমাকে দোয়া কর, আমি যেন এই দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসতে পারি। বঙ্গবন্ধু, তুমি বাংলাদেশ। আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকতে খুবই ভালো লাগে। আমার চোখে তিনি একজন ভালো মানুষ। ছবি দেখে দেখে যখন তাকে আঁকি, তখন তাকে কাছ থেকে দেখতে খুব ইচ্ছে হয়। তাকে যদি কাছ থেকে একবার দেখতে পেতাম, তাহলে ছবিগুলো আরো সুন্দর করে আঁকতে পারতাম। বঙ্গবন্ধু আমার মতো শিশুতে খুব ভালোবাসতেন। শিশুদের তিনি ভালোবাসেন, তাকে হত্যা করা হলো কেন? তাকে যদি হত্যা করা না হতো, তাহলে একদিন তার সাথে দেখা হতো। লাল, নীল, হলুদ রং দিয়ে তাকে সামনে রেখে ছবি আঁকতে পারতাম। আমার চোখে বঙ্গবন্ধুর ছবিটা জীবন্ত হয়ে ভাসে। আমি শুধু বঙ্গবন্ধুর ছবি আঁকতে চাই, জীবন্ত ছবি। ধন্যবাদ সকলকে। আমি এখন মাধ্যমিক ক্যাটাগরি এবং মাধ্যমিক ও সমপর্যায় ক্যাটাগরি অর্থাৎ খ শ্রেণীতে যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে এক এক করে নাম বলছি এবং তাদেরকে বলবো যে এক এক করে এসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে তাদের পুরস্কার নেওয়ার জন্য। প্রথম স্থান অধিকারী মৃত্তিকা ও তার দলের সদস্যগণ আবুল খায়ের সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়, হাটহাজারী, চট্টগ্রাম। এই দলের অন্যান্য সদস্য হলেন মৃত্তিকা ফায়েজ মিতু, আন্না বড়ুয়া, নূর হাবিবা, আলভি আফরোজ, জান্নাতুল কাউসার তাসফি, উদ্ভা মাহাদি লামিসা, ফারহিন ফাহমি বিনতে ফরিদ, আসিফা তাবাসসুম সালমা, উম্মে তাসনুমা হোসেন সোহানা, মীর মুনতাহা ইসলাম, প্রিয়ম রায়। আমি তাদের পিতামাতাদেরও আমি বলবো স্যার, তার ওনারাও আসুক স্যার, আপনাদের মধ্যে ওনার পিতামাতারাও আসুক স্যার।
এবার দ্বিতীয় স্থান অধিকারী জনাব মোহাম্মদ জয় শেখ ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গোয়ালন্দ রাজবাড়ী। এবার তৃতীয় স্থান অধিকারী জনাব আহমেদ রেজা সিয়াম বিবার্স রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মৌলভীবাজার সিলেট। এবারে আমরা গ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক ও সমপর্যায়ভুক্ত ক্যাটাগরির প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের ভিডিও চিত্রে দেখব আমরা। বঙ্গবন্ধু শেখ মুজিব মানুষের অধিকার চায়। যখন বাংলার মানুষ অত্যাচারিত, অসহায়, পরাধীন, ঠিক তখনই রক্ত দিয়ে হলেও দেশ স্বাধীন করার মতো প্রেরণা দিয়েছেন তিনি। তাই আমার চোখে বঙ্গবন্ধু মানে এক অনুপ্রেরণার নাম, যার এক কথায় বাংলার মানুষ লাঠি সোঁটা দিয়ে ঝাঁপিয়ে পড়েই বাংলাদেশ স্বাধীন করেছে। তাই আজ আমি স্বাধীন। এদেশের আকাশে বাতাসে আমার স্বাধীনতার বিস্তার। বাংলার এই শ্রেষ্ঠ নেতাকে সরিয়ে দেশকে ধ্বংস করার লক্ষ্যেই ৭৫-এর ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে তার পরিবার সহ হত্যা করা। হে বঙ্গবন্ধু, তুমি আমার চোখে মৃত্যুঞ্জয়। এদেশের মাটিতে, এদেশের পতাকায়, বাংলা ভাষায়, বাংলার মানুষের অন্তর তুমি সবসময় আছো, থাকবে। উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ মেহেদী হাসান রানী, দ্বাদশ শ্রেণী গুইমারা সরকারি কলেজ, গুইমারা, খাগড়াছড়ি। ১৯২০ সালের ১৭ই মার্চ বাঙালির স্বপ্ন আর স্বপ্নযাত্রার এক বিস্ময় সূর্যোদয়। তিনি বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মেঠোপথে ছুটে চলা বাবা মায়ের আদরের দুরন্ত ফোঁটা। স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার চোখে তিনি রাষ্ট্র, তিনি পতাকা, তিনি জাতির পিতা। তিনি হিমালয়ের চূড়া, উত্তাল সাগরের ঢেউ, নির্যাতিত শোষিত হতদরিদ্র মেহনতি মানুষের মুক্তির কাণ্ডারী। জীবনের প্রতিটি ধাপে বাঙালির সার্বিক মুক্তির জয়গান গেয়েছেন তিনি। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমার চোখে বঙ্গবন্ধু, যা ১ মিনিট কিংবা নির্দিষ্ট সময় কখনোই বলা সম্ভব নয়, তবুও বলছি। আমি ৫২কে দেখিনি কিন্তু বাংলায় কথা বলি, ৬৯কে দেখিনি কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, ৭১কে দেখিনি কিন্তু ৭১-এর চেতনায় নিজেকে উজ্জীবিত রাখি। বাংলায় কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আর ৭১-এর চেতনায় নিজেকে উজ্জীবিত রাখার অনুপ্রেরণা পাই আমি বঙ্গবন্ধু থেকে। আমার চোখে বঙ্গবন্ধু এক আপসীন নেতা, যিনি মানুষের অধিকার আদায়ের জন্য ৪,৬৮২ দিন কারাগারে কাটিয়েছেন। আমার চোখে বঙ্গবন্ধু এক মহাপ্রলয়, যিনি এক আঙুল উঁচিয়ে ৭ কোটি বাঙালিকে সমোহিত করে পাকিস্তানের অত্যাচারী শাসক গোষ্ঠীকে এদেশ থেকে বিতাড়িত করেন। আমার চোখে বঙ্গবন্ধু এক স্বপ্নদ্রষ্টা, যিনি স্বাধীনতার ২২ বছর আগে থেকে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ি। এবারে গ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক ও সমপর্যায়ভুক্ত ক্যাটাগরির সম্মাননাপত্র শ্রেষ্ঠ সম্মানে গ্রহণ করবেন প্রথম স্থান অধিকারী
মোহাম্মদ মেহেদী হাসান রনি, গুইমারা সরকারি কলেজ, গুইমারা, খাগড়াছড়ি। দ্বিতীয় স্থান অর্জনকারী জনাব এস এম মশিউর রহমান, কারমাইকেল কলেজ, রংপুর। তৃতীয় স্থান অর্জনকারী জনাব মোহাম্মদ আখতারুজ্জামান গাজী মধু, সরকারি ইন্দুরকানী কলেজ, ইন্দুরকানী, পিরোজপুর।
স্যার শেষ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে শুদ্ধ চিত্তে সচেতন কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, এই কর্মসূচিটি আমরা প্রতি বছর আয়োজন করার জন্য আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি স্যার। আমরা প্রতি বছর চালাতে চাচ্ছি স্যার। স্যার, সম্মানিত সুধী, এখন আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলছে। আমার চোখে বঙ্গবন্ধু এই শীর্ষক 1 মিনিটের যে ভিডিও চিত্র তৈরি এবং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে যারা নির্বাচিত তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অভিভাবক, শিক্ষক এবং এই কাজের সাথে যারা জড়িত, আমার মন্ত্রিপরিষদ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকে এটা দেখে আমি অভিভূত, সত্যি কথা বলতে কি। 81 সালে আমি যখন দেশে ফিরে আসার সুযোগ পেলাম, বলতে গেলে জোর করে ফিরে এসেছিলাম। 6 বছর তো দেশে আসতে পারিনি, কারণ 75 সালে 15 আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে। তিনি তখন বাংলাদেশের রাষ্ট্রপতি। একই সাথে হত্যা করে আমার মাকে। আমার 3 ভাই আমার ছোট, কামাল, জামাল, রাসেল, তাদেরকে হত্যা করে। রাসেলের বয়স মাত্র 10 বছর ছিল। কামাল মুক্তিযোদ্ধা, জামাল মুক্তিযোদ্ধা। আমার একমাত্র চাচা, আমার বাবা অধিকাংশ সময় জেলে থাকতেন, এই চাচাই সত্যি কথা বলতে কি আমাদেরকে সবসময় দেখাশোনা করতেন। তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন, পঙ্গু ছিলেন, তাকেও নির্মমভাবে হত্যা করে। কামাল জামালের কেবল বিয়ে হয়েছিল যে জুলাই মাসে, 14 জুলাই কামালের বিয়ে হয়, 17 জুলাই জামালের বিয়ে হয়। এই গণভবনেই বিয়ে হয়েছিল। সেই সুলতানা যে স্পোর্টস গার্ল ছিল, বিশ্ববিদ্যালয়ের ব্লু ছিল, স্পোর্টস ব্লু খেতাব পেয়েছিল। সুলতানা কামাল এবং জামালের স্ত্রী রোজি, সেও স্পোর্টসের সঙ্গে সম্পৃক্ত ছিল। সেই নবপরিণীতা 2 বধূ, যাদের হাতে তখনও মেহেদির রঙও মোছেনি, ঘাতকের বুলেটের রক্ত সেই মেহেদির রঙও ঢেকে যায়, তাদেরকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে আমার মেজফুপুর বাড়ি, সেজফুপুর বাড়ি আক্রমণ করে আমাদের পরিবারের সদস্যদের হত্যা করে। আমার ছোট বোন আর আমি তখন জার্মানিতে ছিলাম, বিদেশে ছিলাম। এরপর আমরা দেশে আসতে পারিনি, আমাদেরকে দেশে আসতে বাধা দেয়। তখন মার্শাল্লাহ হয়েছে, জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছে, আমরা যেন না আসতে পারি। আমার ছোট বোনের পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি। বিদেশে সব কিছু হারিয়ে, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আমার বাচ্চা দুটো ছোট ছিল। জয় 4 বছরের পুতুল, 2.5 বছর বয়স, প্রতিদিন কান্নাকাটি করত, বাসায় আসবে, রাসেলের সাথে খেলবে। আর আমার বাবা মা দুজনের প্রতি অত্যন্ত ওরা ছিল, তাদের সাথে খুব বেশি ঘনিষ্ঠ ছিল। ওই সারাদিন কান্নাকাটি করত। 6 বছর আমাদেরকে বিদেশে কাটাতে হয়। যখন আমরা রিফিউজি হিসেবে থাকি, আমাদের নিজেদের নামটা আমরা ব্যবহার করতে পারিনি। সঙ্গত কারণে আমাদের নিরাপত্তার জন্য তখন যারা আমাদের আশ্রয় দিয়েছিল, ভারতে আমাদের আশ্রয় দিয়েছিল, কারণ মিসেস ইন্দিরা গান্ধী তিনি প্রথম খবর নেন। যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো তিনি ফোন করেন এবং জার্মান সরকারও বলছিল ওখানে থাকার, কিন্তু সেখানে ভাষার অসুবিধা, তাছাড়া তখন আমাদের মন ছুটে গেছে দেশে আসব, সেই জন্য আমরা চলে আসি। মিসেস গান্ধী সব রকম ব্যবস্থা করে দেন, কিন্তু আমরা দেশে আসতে পারিনি।
প্রচণ্ড বাধা ছিল। 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ, ওই সময় তো রাজনীতির সব নিষিদ্ধ ছিল অনেক দিন, আর সংবিধান সেটাও স্থগিত করে রাখা হয়েছিল। এরপর 79 সালে যখন সব রাজনৈতিক দল করার সুযোগ দেয়, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগও তখন গঠিত হয়। 81 সালে যে কনফারেন্স হয়, সেই কনফারেন্সে আমাকে আমার অবর্তমানে সভাপতি নির্বাচিত করে। তখন দেশে ফিরে আসাটাও অনেক বাধা, তারপরেও আমি ফিরে আসি। আমি যখন ফিরে আসি আমি জানি না আমি কোথায় থাকবো, কারণ আমার থাকার কোনো ঘরবাড়ি নেই, আমার চলার কোনো ব্যবস্থা নেই। কিন্তু আমি ফিরে এসেছি। আমার ছোট ফুপুর বাসায় এসে উঠি, কোনোদিন ছোট ফুপুর বাসা, কোনোদিন মেজর ফুপুর বাসা, এইভাবেই থাকতাম। তারপর সারা বাংলাদেশ আমি ঘুরি। কারণ আমরা ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা, আমাদের সাথে দেখা হতো জেল গেটে। যখন স্কুলে পড়ি তখনও জেল গেটে যেতাম, কলেজে পড়ি বক্সিবাজার কলেজে পড়তাম, এখন যেটা বদরুন্নেসা গার্লস ওটা ছিল তখন ইডেন ইন্টারমিডিয়েট গার্লস কলেজ, সেখানে আমি পড়তাম। সেখান থেকেও রিক্সা করে জেল গেটে যেতাম। আবার ইউনিভার্সিটিতে যখন ভর্তি হলাম তারপরেও আমার বাবার জেলে, ওই জেল গেটেই আমাদের সাথে দেখা। আমার মা সব কিছু সামলাতেন। আমার মা কখনো কোনোদিন কোনো ব্যাপারে আমার বাবাকে বলেন নাই যে তুমি জেলে আমাদের কষ্ট হয়, শুধু বলতেন তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি সব সামলাবো, আমি সব দেখব। এবং এটা ঠিকই যে বাস্তবে সব কিছু আমার মাই করতেন। আমাদের বড় করা, ঘর সংসার দেখা, সাথে সাথে রাজনৈতিক সিদ্ধান্তগুলিতেও তিনি বিরাট ভূমিকা রাখতেন। আন্দোলন সংগ্রামগুলি তিনি সংগঠিত করতেন। একটা স্বপ্নই ছিল, যখন 48 সালে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকারটা কেড়ে নেওয়া হয়, তখন থেকেই চিন্তা যে পাকিস্তানিদের সাথে থাকা যাবে না। কারণ আমাদের সংস্কৃতির উপর আঘাত দেওয়া, ভাষার উপর আঘাত দেওয়া মানে আমাদেরকে তারা অবহেলিত করে রেখেছিল। সারা বাংলাদেশ আমি ঘুরেছি, দেখেছি দারিদ্র্যের কষাঘাতে মানুষ জর্জরিত, একবেলা খাবার জোটে না। আর শিক্ষা, ঔষধ, এগুলি তো চিকিৎসা, এগুলি তো তাদের স্বপ্নই ছিল, কখনো এগুলি পেত না। আর আমার বাবা কিন্তু এটা জানতেন, বঙ্গবন্ধু শেখ মুজিব জানতেন যে বাংলাদেশের এই দুরবস্থা, এবং তিনি নিজেও সারা বাংলাদেশ ঘুরেছেন। এবং একটাই ছিল যে কিভাবে এই দেশটা পরিবর্তন আনা যায়। আর সেই জন্যই সেই 48 সালে ভাষার উপর যখন আঘাত আসলো, তখনই কিন্তু তখন থেকে তার চিন্তা ছিল যে এই দেশ স্বাধীন করতে হবে। কারণ এই ভাষা আন্দোলন করতে যেয়ে তিনি আসলে পাকিস্তান সৃষ্টির পিছনেও তার যথেষ্ট অবদান ছিল। একসময় পাকিস্তানের জন্য তিনি সংগ্রাম করেছেন, দল গঠন করা, মুসলিম লীগকে গঠন করা থেকে শুরু করে সব কাজে অত্যন্ত সক্রিয় ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেই পাকিস্তান হবার পরে দেখা গেল আমরা বাঙালিরাই সব থেকে বেশি অবহেলিত, এটাই উনি মেনে নিতে পারেননি। যে কারণে তার ভিতরে এই চেতনাটা সবসময় কাজ করত। কিন্তু তিনি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছিলেন খুব পরিকল্পিতভাবে। সব থেকে যে বিষয়টা ছিল যে মানুষের সঙ্গে সংযোগ করা আর মানুষকে উদ্বুদ্ধ করা, স্বাধীনতার চিন্তাটা মানুষের ভিতরে ঢোকানো। কারণ একসময় পাকিস্তানের জন্য আন্দোলন করার জন্য তিনিই মানুষের কাছে বেশি গেছেন, আবার সেই মানুষগুলোকে পরিবর্তন করে আবার নতুন একটা আন্দোলনে সম্পৃক্ত করা, এটা খুব কঠিন একটা কাজ ছিল। আর তিনি যে স্বাধীনতা চাইতেন আমরা পরিবারের সবাই জানতাম, কিন্তু আমরা মুখে বলা নিষেধ ছিল, কিন্তু কাজের মধ্য দিয়ে ধীরে ধীরে মানুষকে এই চেতনায় তিনি উদ্বুদ্ধ করেছিলেন। আর যে কারণে আর দলকে সংগঠিত করা, তো যে কারণে 7ই মার্চের ভাষণে তিনি যখন আহ্বান করলেন বাংলাদেশের মানুষ, এটা ঠিকই যে যার যা কিছু আছে তাই নিয়ে কিন্তু শত্রু মোকাবেলা করতে নেমে গিয়েছিল। আমাদের মানে যুব সমাজ থেকে শুরু করে, নারী সমাজ থেকে শুরু করে, মানে বয়োবৃদ্ধ প্রত্যেকেই, সবাই কিন্তু মানে যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, শত্রুমুক্ত করতে হবে, এই চেতনাই কিন্তু ছিল। এই চেতনাটা সৃষ্টি করা কিন্তু একটা বিরাট কাজ ছিল, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা বাংলাদেশের মানুষের মাঝে এই চেতনাটা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন, এই চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। আমাদের মুক্তিযুদ্ধে শুধু যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে তা নয়,
ভিতরে যারা ছিলেন তারাও প্রতি পদে পদে পাকিস্তানি হানাদার বাহিনীর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা, কারণ এটা একটা গেরিলা যুদ্ধ। 7ই মার্চের ভাষণের যে দিক নির্দেশনা, সেটা কিন্তু একটা গেরিলা যুদ্ধ পরিচালনা করার দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন, আবার দেশের মানুষ কিন্তু সেটাই করেছে, এবং যার মধ্যে দিয়ে আমরা দেশটাকে স্বাধীন করতে পেরেছি। একটা কথা তিনি বলতেন যে আমাদের এই ঘুণে ধরা সমাজটা ভেঙে একটা নতুন সমাজ গড়তে হবে। প্রায় তিনি বলতেন যে মাত্র 5% মানুষ 95% মানুষকে পরিচালিত করবে, তা হতে পারে না, বরং 95% মানুষ তারাই নিজেদেরকে নিজে পরিচালিত করবে, 100% মানুষকে পরিচালিত করবে। আর সেই লক্ষ্য নিয়ে একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশটা গড়ে তোলার পর তিনি যখন সেই লক্ষ্যটা নিয়ে যাত্রা শুরু করলেন, একটা পরিবর্তন আনতে চাইলেন। এই পরিবর্তনটা আসলে আমাদের অনেকে নিতে পারেনি তার কারণ আছে। এটা হলো আমার চিন্তা যে আসলে এই অঞ্চলের মানুষ বারবারই কিন্তু শোষণ বঞ্চনার শিকার হয়েছে, যার ফলে তাদের ভিতরে যে একটা আত্মমর্যাদাবোধ বা আত্মসম্ভ্রমের চিন্তা, সেটা কিন্তু অনেকটা কম ছিল। কিন্তু মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পরে তাদের মাঝে সেই চেতনাটা, কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেই চেতনাটা গড়ে ওঠে। কিন্তু আমাদের যে কিছু এক শ্রেণীর লোক আছে, বেশ তারা জ্ঞানী গুণী, তারা সবসময় তাদের নিজের আরামায়েশটার দিকে বেশি তাকায়। এখন তৃণমূল পর্যায়ে মানুষ শক্তিশালী হয়ে উঠবে, তারা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত দেবে, তারা ক্ষমতাসীন হবে, এটা একটা শ্রেণী থাকে, তারা কখনোই মানতে পারে না, পছন্দ করে না, বা তারা সবসময় এটার জন্য একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এর সাথে ইন্ধন যোগায় আমাদের যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা ওই পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল। আর পাকিস্তান বা অনেক বড় বড় দেশও তখন যারা 7 ফ্লিট পাঠিয়ে আমাদের যুদ্ধে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের কাছেও বাংলাদেশের স্বাধীনতা বা এই বিজয়টা, যারা পাকিস্তানকে সাহায্য করেছিল, তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না। কিন্তু তারা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে, এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান তো ফাঁসির আদেশটাও দিয়ে দিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক চাপে সেটা আর কার্যকর করতে পারেনি। কারণ তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে মুক্তি দিতে তারা বাধ্য হয়। তিনি বাংলাদেশে ফিরে আসেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ সফলভাবে গড়ে তোলেন। মাত্র 3 বছর 7 মাস 3 দিন হাতে সময় পান। এই সময়ের মধ্যেই কিন্তু এই বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে আসেন, এমন পর্যায়ে যে উন্নয়নের যে ধাপটা তিনি উঠিয়ে নিয়ে এসেছিলেন, আমরাও আজ পর্যন্ত তা কিন্তু পারিনি। এটা হলো বাস্তবতা। তো যখনই তারা দেখলো যে বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত হবে, ওই জায়গাটাই আঘাত দিতে চাইল, যেন স্বাধীনতার সুফলটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে না পারি। 75-এর সেই 15 আগস্ট শুধু ক্ষমতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তা নয়, একটা পরিবার বা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সহ এই হত্যাকাণ্ডটা চালালো। আমি আজকে দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে অকাতরে জীবন দান করেছে, সেই সকল শহীদদের প্রতি। হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনেরা নিগৃহীত হয়েছে, নির্যাতিত হয়েছে। স্বাধীনতার পর তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। আমার মা তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি সেই সব নির্যাতিত মা বোনদের প্রতি শ্রদ্ধা জানাই। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমার বাবার মিলিটারি সেক্রেটারি বা পুলিশ অফিসার সহ আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করে শ্রদ্ধা জানাই। 15 আগস্টের পর থেকে আমাদের ইতিহাস বিকৃতি শুরু হয়, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয় এবং সকলের নামে নানা ধরনের কুৎসা রটনা করে করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে যায়। যে জয় বাংলা স্লোগান দিয়ে এদেশের মানুষ অকাতরে রক্ত দিয়েছে, একটা মুক্তিযোদ্ধা যখন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে গেছে, শত্রুকে মোকাবেলা করেছে, ওই জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু তারা সেই
শত্রুকে আঘাত করেছে, নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছে। সেই জয় বাংলা স্লোগানটাও বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়। আমি জানি না পৃথিবীর আর কোনো দেশে এভাবে একটা যুদ্ধ করে যারা এত আত্মাহুতি দেয় তাদেরকে এত অবমাননা করে। বাংলাদেশে এমন একটা সময় চলে এসেছিল যখন কেউ আমি মুক্তিযুদ্ধ করেছি এই কথাটা বলার সাহস ছিল না, কারণ এই কথাটা বললে চাকরিও পাবে না, কাজও পাবে না, ব্যবসা করতে পারে, কিছু করতে পারবে না। আর কিছু দালাল জুটে গিয়েছিল ওই ক্ষমতাসীনদের সাথে, যারা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে নিয়ে আবার নিজেরা দল করে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু অধিকাংশ পরিবার আমি জানি অনেকেই এই ওইটুকু বলতে সাহস নেই। অথচ যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করলাম, যে স্বাধীন বাংলায় আজকে বাঙালিরা কাজের সুযোগ পাচ্ছে, চাকরির সুযোগ পাচ্ছে, বড় বড় পোস্টে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে, বিদেশে পরিচয় হচ্ছে, নিজের একটা আত্মপরিচয় বা একটা পাসপোর্ট পাচ্ছে। পাকিস্তান আমলে তো তা ছিল না। আমার মনে আছে আমি পাকিস্তান আমলে আমার স্বামীর কর্মস্থল ইটালি যাব, ঢাকার থেকে আমার ভিসা পাওয়ার ক্ষমতা ছিল না। ভিসা পেতে করাচিতে যেতে হতো, আর করাচিতে থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপরে বিদেশে যেতে হতো। কোনো এখান থেকে কোনো আন্তর্জাতিক বিমানও যেত না। আমি বিদেশে যেতে গেলে ওই করাচিতে যেতে হবে। এই ছিল আমাদের অবস্থা। আর সেখানে আজকে আমরা আমাদের দেশ, আমাদের সব কিছু, আজকে সমস্ত একটা সরকারি অফিসার খুব বেশি হলে বোধহয় ডেপুটি সেক্রেটারি পর্যন্ত হতে পেরেছে, কেউ কোনোদিন একটা সেক্রেটারি হতে পারেনি। একটা সেনা অফিসার ওই মেজর পর্যন্ত, মোট একজন কর্নেল ছিল। 6 দফা দেওয়ার পরে কিছুটা যুক্ত হয়। এবং তারা বলতো বাঙালিরা আবার কি করবে, বাঙালিদের উঁচা না লম্বা না, তারা যুদ্ধ আবার তারা আবার পদ পাবে কোত্থেকে। অথচ বাংলাদেশের মানুষের কিন্তু শিক্ষায় দীক্ষায় সব থেকে বেশি অগ্রগামী ছিল, কিন্তু তাদেরকে অবহেলিত করা হতো। আর সেখানে আজকে বাংলাদেশের মানুষ সব কিছু পেয়েছে। মেজররা মেজর থেকে মেজর জেনারেল পর্যন্ত হতে পেরেছে। শুধু দেশ স্বাধীন হয়েছে সেটার জন্যই তো। আর সেই স্বাধীনতার পিছনে যারা সংগ্রাম করেছে, আত্মাহুতি দিয়েছে, জাতির পিতার নেতৃত্বে আহ্বানে সাড়া দিয়ে এত ত্যাগ স্বীকার করেছে, তারাই সব থেকে অবহেলিত ছিল। 96 সালে সরকার আসার পর যখন আমি একটা কথা বলবো যে যখন থেকে রাজনীতি করার সুযোগ এসেছে, আমাদের দল সবসময় শত বৈরী অবস্থায়ও ওই 7ই মার্চের ভাষণ জোর করে বাজাতো, বঙ্গবন্ধুর ছবি দেখাতো, এবং এটা করতে যেয়ে আমাদের অনেক নেতাকর্মীকে কিন্তু হত্যাও করা হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে, আঘাত করেছে ক্ষমতাসীনরা, তখন বিএনপি নেতাকর্মীরা অনেক মানুষ হত্যা করেছে। তারা কেন ওই 7ই মার্চে ভাষণ বাজালো, কেন এই করলো, এইভাবে জেল জুলুম অত্যাচার সহ্য করেছে। 97 সালে সরকার গঠন করার পরে প্রথম যখন এই ভাষণটা আমরা বাজাতে শুরু করলাম, এই ভাষণটা বোধহয় পৃথিবীর একমাত্র ভাষণ যেটা এই কত দিন, কত ঘন্টা, কতবার যে এই ভাষণটা মানুষ শুনেছে আর বাজানো হয়েছে, এটা বোধহয় আর কোনো দিন কোনো নেতার কোনো ভাষণ, পৃথিবীর যত শ্রেষ্ঠ ভাষণ আছে কোনো ভাষণই কিন্তু সেইভাবে মানুষের ভিতরে এই প্রণোদনা আনতে পারে নাই। এখনও এর ভাষণটা শুনলে মনে হয় যে আমাদের এখন অনেক কাজ করা বাকি আছে। কারণ তিনি স্বাধীনতার কথা বলেছেন, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, সেই সাথে বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ স্বাধীনতার সাথে সাথে আমাদের অর্থনৈতিক মুক্তি, কারণ রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা, এটাই ছিল অন্তর্নিহিত কথা। অর্থাৎ দেশটাকে তিনি করতে চেয়েছিলেন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত একটা সমাজ করতে চেয়েছিলেন, যে সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষও তার অধিকারটা পাবে। শিক্ষা, দীক্ষা, তাদের খাদ্য, তাদের সব কিছু, স্বাস্থ্য ব্যবস্থা, কর্মসংস্থা, সব কিছু নিশ্চিত করা, এটাই ছিল জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন। যে ইতিহাস বিকৃত করা হয়েছিল, সেই ইতিহাস বিকৃতি আজকে আস্তে আস্তে মুছে গেছে, এখন সঠিক তথ্যটা চলে আসছে। আর আমার খুব ভালো লেগেছে যে আমাদের এই যে ছোট্ট ছেলে মেয়ে সোনামণি, তোমরা আজকে নতুন প্রজন্ম, তোমরা একদিন এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সেটা করতে হলে একটা আদর্শ লাগে। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং শিক্ষার দিকে আসলে শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না। শিক্ষা ছাড়া কোনোদিন একটা জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না। শিক্ষাই হচ্ছে সবথেকে বড় অর্জন।
এই জন্য আমরা আমাদের ছেলেমেয়ে, আমি আমার ছোটো বোন রেহানা, আমাদের ছেলেমেয়েদের একটা জিনিস শিখিয়েছি যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না, একটা সম্পদ তোমাদের শিক্ষা, তোমরা ভালোভাবে লেখাপড়া শিখবে, এটাই হবে সবচেয়ে বড় সম্পদ, যে সম্পদ কখনো কেউ চুরি করতে পারবে না, হাইজ্যাক করতে পারবে না, কেড়ে নিতে পারবে না, কেড়ে নিলেও কিন্তু তোমার জ্ঞানটা তো কেড়ে নিতে পারবে না। কারণ বাংলাদেশে কিন্তু কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। যখন শিক্ষা আমাদের, যেমন বাংলা ভাষায় আমরা কথা বলতে পারবো না, বাংলা ভাষা বাংলা অক্ষরে লিখতে পারবো না, আমাদের ল্যাটিন শব্দে লিখতে হবে, এই ধরনের সিদ্ধান্ত যখন পাকিস্তানিরা আমাদের উপরে চাপিয়ে দেয়, এই ভাষা আন্দোলন তো 48 সালে, এটা আবার পাকিস্তান আমলেই, এটা 61-62 সালে কথা বলছি, তখন ল্যাটিন হরফে বাংলা লিখতে হবে। এর আগে আসলো কি আরবি হরফে বাংলা লিখতে হবে। তো বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় আন্দোলন করেছে, ওই ল্যাটিন শব্দ লিখতে, এবং এক শিক্ষা কমিশন রিপোর্ট দিল, তার মধ্যে আন্দোলন, ছাত্র আন্দোলন হলো, সে আন্দোলন করেই কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নিতে হয়েছে। আর সেই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু মানুষের চেতনা গড়ছে যে কি করতে চায়। উর্দু তো আমাদের মাতৃভাষা না, উর্দু কিন্তু কোনো জাতির মাতৃভাষা না, সেটা যেমন চাপাতে পারলো না, এরপরে আসলো ল্যাটিন ভাষায়, মানে ল্যাটিন শব্দ দিয়ে আমাদের বাংলা লিখতে হবে। কেন? আমাদের তো নিজেদের অক্ষর আছে, নিজেদের শব্দ আছে, নিজেদের সব আছে, আমরা অন্যেরটা কেন আমরা ধার করতে যাব? তো এই যে একটার পর একটা সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে এগিয়ে গেছি, এবং আজকে বাংলাদেশ স্বাধীন, এখন আমরা আমাদের মতো করে দেশটাকে করতে পারি। সেটাই আমি বলবো যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন হচ্ছে যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। তা আমাদের ছেলেমেয়েদেরকে বলবো যে লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না, দেশকেও তৈরি করতে পারবে না। আমি 96 সালেই কম্পিউটার শিক্ষার উপরে জোর দিলাম, তখন কেউ কম্পিউটার ব্যবহার করতো না, মোবাইল ফোন কারোর হাতে ছিল না, আমাদের সব ছিল অ্যানালগ, কোনো ডিজিটাল সিস্টেমই ছিল না। তখনই আমরা ডিজিটাল করে ফেললাম সমস্ত টেলিফোন সিস্টেমটাকে, মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম, সকলে হাতে হাতে যাতে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা করলাম। দ্বিতীয়বার আসার পরে আমরা ঘোষণা দিলাম আমাদের যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকে কিন্তু বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। এখন আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, একটা স্যাটেলাইটের বয়স থাকে 15 বছর। এখন আমাদের দ্বিতীয়টার জন্য আমরা এখন প্রস্তুতি নিচ্ছি, দ্বিতীয়টা আমাদের তার আগেই তৈরি করতে হবে। যদি আমি শুনি অনেকে বলে এই স্যাটেলাইটের কি দরকার ছিল, তা আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে, তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। তো আমি এটাই বলবো তোমাদেরকে তৈরি হতে হবে, এই যে মুক্তিযুদ্ধের চেতনাটা যেন নষ্ট না হয়, অর্থাৎ বাংলাদেশ যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে উঠবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা কারো কাছে হাত পেতে চলবো না, নিজের মর্যাদা নিয়ে চলবো, আত্মমর্যাদা বোধ নিয়ে চলবো, এটাই আমাদের মাথায় সবসময় রাখতে হবে। কারণ একটা কথা মনে রাখবে যে ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। 75-এর পর আমরা কিন্তু ভিক্ষুক জাতিতে পরিণত হয়েছিলাম। বিদেশে যেতাম, বাংলাদেশ শুনলে বলতো বাংলাদেশ তোমাদের দেশ, তো এখানে দুর্ভিক্ষ হয়, ঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, খরা হয়, খুব করুণার পাত্র। এর আমি উঠলে দেখলাম একটা কি বাচ্চাদের জন্য চাঁদা কালেক্ট করা হতো, সেখানে বাংলাদেশের নাম আছে। আমি আসার পরে, আমি সরকারে আসার পর ওইটা যখনই দেখতাম খুব আমার আত্মমর্যাদা লাগতো, আমার যে এই জিনিসটা যেন না থাকে। আমরা আসার পরে অন্তত বলতে পারি খাদ্য নিরাপত্তা নিশ্চিত, শিক্ষা থেকে শুরু করে সব রকম ব্যবস্থা যখন আমরা করেছি, এবং আমি নিজে আপত্তি জানিয়েছি যে এটা আর এখানে বাংলাদেশে থাকবে না, আমরা তো তোমাদের কাছে হাত পাতবো না, এই নামটা সরাতে হবে। এখন সরে গেছে, মনে হয় সরে গেছে না, খোঁজ নিতে হবে, দেখো তো এখন বোধহয় দেয় না। আমি প্রতিবাদ জানিয়েছিলাম যে কেন, কারণ আমাদের দেশটাকে তাহলে কোথায় নিয়ে গিয়েছিল, যে অন্য জায়গায় আজকে আমাদের জন্য ভিক্ষা চাইতে হবে, সেটা চাইতে হবে না। যার জন্য আমি বলেছি 1 ইঞ্চি জমিও আমাদের অনাবাদি থাকবে না, আমরা যা পারি তাই করব, নিজেরটা নিজে করব, নিজেরা খাবো, নিজেরটা করবো, দরকার পরকে আমরা খাওয়াবো, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। কারণ আমাদের জমি উর্বর, আমাদের এই যে বিরাট জনসংখ্যা আছে, একটু আমরা বর্তমান যুগে যান্ত্রিক যুগ, আমরা যান্ত্রিকরণের
দিকে যাচ্ছি, আমাদের উৎপাদন বাড়ানোর দিকে আরও যাচ্ছি। কোনো কাজে কোনো লজ্জা নেই। যখন করোনার সময় ধান কাটার লোক পায় না, আমি আমার ছাত্রলীগকে বললাম তোমরা যাও ধান কাটতে যাও, সব চলে গেল ধান কাটলো। তুমিও কাটছো? হ্যাঁ। তাহলে দেখো এতে কি কোনো অমর্যাদা আছে? কোনো অমর্যাদা নাই। নিজের কাজ করতে অমর্যাদা কেন থাকবে? থাকবে না। তখন তো আমাদের এখানে সবাইকে করোনায় যখন ধরলো, আমি আমার ছোটো বোন নিজে আমরা ঘর ঝাড়ছি, ঘর মুছে, কাপড় কাচ্ছি, নিজেরা রান্না করে খাচ্ছি, কারণ সব বাবুর্চিদের করোনা হয়ে গেল। আমাদের কিছু লাগবে না, আমরা নিজেরা করে খাবো। আমরা কিন্তু নিজেরা করেছি। আমাদের কখনো কাজ করতে আমরা কোনো লজ্জাবোধ করি না। নিজের কাজটা নিজেই করি, সেটা করাটাই সব থেকে সম্মানের। অন্যের উপর নির্ভরশীলতা আমাদের কমাতে হবে। তা আমি চাই, আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের ক্যাবিনেট সচিব সহ ক্যাবিনেট ডিভিশন এবং যারা, যে এই যে আমার চোখে বঙ্গবন্ধু, এটা আমি মনে করি আমাদের ছোট শিশুদের ভিতরে এই যে একটা আদর্শ, স্বাধীন বাংলাদেশের আদর্শ, এই আদর্শ, সেই চেতনাটাই গড়ে উঠবে, যাতে তারা লেখাপড়া শিখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সামনে কিন্তু অনেক কাজ, আমরা স্মার্ট বাংলাদেশ করব। তো তোমরাই হবে সেই স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক, তোমরাই এ দেশকে গড়বে। পারবে না? বলো, পারবে? সেটাই আমি চাই, কারণ তোমরা ইতিহাসটাকে যেভাবে তুলে ধরেছো, আমি সত্যি আমার চোখের পানি রাখতে পারিনি। তোমাদের সত্যি আমি অনেক দোয়া করি তোমরা ভালো থাকো। আমার অভিভাবক, শিক্ষক এবং যারা এটার পিছনে কাজ করছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আজকে খুব ভালো লাগলো তোমাদের সাথে গল্প করতে পেরে এবং এই অনুষ্ঠানটার জন্য আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটা অনুষ্ঠান করার জন্য। আমি মনে করি আর এই বাংলাদেশকে কেউ পিছনে টানতে পারবে না। 15ই আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল, আর যেন এটা করতে না পারি কেউ। সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে, দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার দোয়া আশীর্বাদ। এবং আমি অনেক গল্প শোনালাম, কারণ আসলে এই কথাগুলি জানা দরকার সকলেরই, আমাদের শিশুদেরই বেশি জানা উচিত, কারণ তোমরাই আগামী দিনের সৈনিক হবে আমার স্মার্ট বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আমি সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি 2100 সাল পর্যন্ত পরিকল্পনা তৈরি করে দিয়েছি, যাতে করে এরই পথ ধরে সময়ে সময়ে এর পরিবর্তন হবে, পৃথিবীর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকো, দোয়া করি। আবার আরও ভালোভাবে লেখাপড়া শেখো, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, অভিভাবকের কথা শুনবে, শিক্ষকদের কথা মেনে চলবে, সেটাই আমি চাই। একটা সুশিক্ষিত জাতি হিসেবে তোমরা দেশকে গড়ে তুলবে, সেটা আমার লক্ষ্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।